তাহলে দেখো আজকে আমাদের যেটা টপিক সেটা হলো মৌলের পর্যাবৃত্ত ধর্ম, তাই না? পর্যাবৃত্ত ধর্ম বলতে কী বোঝায় এটা আমাদের এখন বুঝতে হবে এখানে, এবং ধর্মগুলো কিভাবে পরিবর্তন হয় সেটাও আমাদের দেখতে হবে। পর্যায় সারণীর প্রথম লেকচারে আমরা দেখছিলাম যে আসলে পর্যায় সারণীটা কেন করা হয়েছে, যাতে তাদের ধর্মগুলো আমরা বুঝতে পারি যে কোন সিকোয়েন্সে পরিবর্তন হচ্ছে, তাই না? আমরা জানি যে একই গ্রুপের মৌলগুলো ধর্ম একই থাকে, যেমন এটাকে সবগুলোকে আমরা ক্ষার বলি, ক্ষার ধাতু বলি, এটাকে মৃৎ ক্ষার ধাতু বলি, তাই না? এই লবণ উৎপাদনকারী বলি, তাই না? এটা হলো নিষ্ক্রিয় গ্যাস বলে থাকি। তাহলে একই গ্রুপের মৌলগুলো মোটামুটি কী হয়, একই হয়, একই ধর্ম বিশিষ্ট হয়। এবং আমরা এটাও পড়ছি যে কোনো একটা পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে ধর্মগুলো কি হয়, ধীরে ধীরে পরিবর্তন হয় না? এই দিকে একই থাকে আর এই দিকে কি হয়, ধীরে ধীরে পরিবর্তন হয়, পর্যায়ক্রমে ধীরে ধীরে পরিবর্তন হয়, তাই না? মনে আছে এটা? আছে? মৌলগুলো ধর্ম পর্যায়ক্রমে পরিবর্তন হয়, না বুঝে হ্যাঁ করবা না, ঠিক আছে? বলিনি তো স্যার। হ্যাঁ বললো তো, বললো না? হ্যাঁ ঠিক আছে, মনে আছে। তাহলে এটা বলবা, তুমি এটা বলছো তো, তুমি তো স্বীকার করলা এমনি, তাহলে এটা মনে নাই নাকি যে একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে ধর্মগুলো কি হয়, ধীরে ধীরে পরিবর্তন হয়। এটা বারবার বলছিলাম যে মনে করো যেমন এখানে কি বলতো, এগুলো হলো ধাতু, ধীরে ধীরে এদিকে গেলে কী হবে, এগুলো সবই ধাতু, এর দিকে যায় কী হবে, মাঝামাঝি, মানে ধাতু এবং অধাতুর মাঝামাঝি হবে অপধাতু। দেন এই পাশে হলো অধাতু, তার মানে কি হলো ধাতু, তারপরে কি এই পাশে হলো অধাতু, আর মাঝে কি বলতো অপধাতু, যেটার মধ্যে ধাতু অধাতুর দুইটারই বৈশিষ্ট্য আছে। বুঝতে পারছো? অর্থাৎ ধর্মগুলো পর্যায়ক্রমে কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। অর্থাৎ এই দিকের মৌলগুলো ধর্ম হলো ইলেকট্রন ছেড়ে দেওয়া, আর ওই পাশে মৌল ধর্ম হয়ে যায় কি বলতো, ইলেকট্রন গ্রহণ করা। তাহলে ধর্ম কি পুরোটা উল্টে গেল না? তাহলে এই পাশে থেকে ওই পাশে ধর্ম পুরাই উল্টে যায়, সেটা তো একবারে যায় না যে কয়ের আমি উল্টাই দিলাম ডাইরেক্ট, আগে ছিল হেড এখন হয়ে গেলো টেল, এরকম না। তো এটা ধীরে ধীরে পর্যায়ক্রমে এই পাশে গিয়ে চেঞ্জ হয়ে যায়। বুঝতে পারছো? তাহলে পর্যায়ক্রমে ধর্মগুলো পরিবর্তন হয় আর একই গ্রুপের ধর্মগুলো সেম থাকে। তারপরেও যে একই গ্রুপে মোটামুটি যে সেম থাকে, এটা মানে একই রকমের ধর্ম বৈশিষ্ট্য, তবে একই গ্রুপেও কিন্তু কী হয়, ধর্মগুলো চেঞ্জ হয়। মানে একই রকম মূল, বাট এই ক্ষেত্রেও কী হয় বলো তো, কিছু চেঞ্জ হয়। মনে করো সাপোজ মনে করো একই বাবার সন্তান, সবাই কি আর এক সমান হয়? ছোট বড় হয় না, ছোট থেকে বড় সাজাইলা। ঠিক এখানেও দেখা যাবে যে একই গ্রুপের মৌল, বাট সবাই তো আর সাইজ ছোটো না। দেখবো এটা হলো মাত্র একটা প্রোটন, এটার মধ্যে হলো কি দুইটা প্রোটন, এটার মধ্যে হলো তিনটা প্রোটন, এটার মধ্যে 11টা। তার মানে প্রোটন সংখ্যা বাড়তেছে, মানে কি সাইজ বাড়তেছে না? ইলেকট্রন বাড়তেছে না, সাইজ বাড়তেছে না? তার মানে ধীরে ধীরে নিচের দিকে কি সাইজ বড় হবে। সাইজ বড় হওয়ার কারণে তার যে গুণগুলো সেইগুলো তার মধ্যে থাকবে। ঠিক আছে, বুঝতে পারছো? তো এইগুলো আমরা একটু পড়ব। দেখো তাহলে আমাদের এই যে মৌলের পর্যাবৃত্ত ধর্মের মধ্যে কি কি পড়বো সেগুলো আমাদেরকে দেখতে হবে। আগে আমরা পড়ি। পর্যায় সারণীতে অবস্থিত মৌলগুলোর কিছু ধর্ম আছে, যেমন ধাতব ধর্ম। ধাতব ধর্ম মানে কি, সে ধাতু মানে সে ইলেকট্রন ছেড়ে দেয়, যৌগ গঠনের সময় ইলেকট্রন দান করে। অধাতব ধর্ম অর্থাৎ যৌগ গঠনের সময় ইলেকট্রন গ্রহণ করে। আবার তাহলে আমরা দুইটা ধর্ম দেখবো, একটা তো ধাতব ধর্ম দেখবো, অধাতব ধর্ম দেখব। আবার দেখবো পরমাণুর আকার, পরমাণুর সাইজ, যেটা বললাম নিচের দিকে গেলে সাইজ বড় হচ্ছে, তাই না? তো এরকম আমরা সাইজ দেখব, কিভাবে সাইজটা পরিবর্তন হচ্ছে এটা আমরা দেখব। আয়নীকরণ শক্তি, এটা একটা নতুন টার্ম, এটা তো জানো না, না? এটা পড়বো আমরা, আয়নীকরণ শক্তি। তারপরে তড়িৎ ঋণাত্মকতা, তারপরে ইলেকট্রন আসক্তি। এইসব ধর্মকে পর্যায়বৃত্ত ধর্ম বলে। তাহলে পর্যায়বৃত্ত ধর্ম হিসেবে আমরা কী কী ধর্ম শিখবো এগুলো কিন্তু বলছে এখানে। ধাতব ধর্ম, অধাতব ধর্ম, পরমাণুর আকার, আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি, এগুলো হলো তাহলে আমাদের পর্যায়বৃত্ত ধর্ম, অর্থাৎ এগুলো পর্যায়ক্রমে পরিবর্তন হয়। ঠিক আছে, তো আমরা এখন আজকে বিস্তারিত শুরু করব। প্রথমে আসি এই যে ধাতু এবং অধাতুর বিষয়টা। তো ধাতু অধাতু বলতে কী বোঝায় এই বিষয়টা আগে তোমাদের বুঝতে হবে। তো আমরা এটা জানি যে ধাতু কাকে বলা হয়, যারা তো যে সকল মৌল যৌগ গঠনকালে ইলেকট্রন দান করে তারা হলো কি বলতো, ধাতু, তাই না? যারা ইলেকট্রন দান করে তারা হলো ধাতু। মেনলি এরা কারা ধাতু হয়ে থাকে, যাদের শেষ শক্তি স্তরে তাহলে মনে করো একটা মৌল শেষ শক্তি স্তরে 1 থেকে 3টা ইলেকট্রন থাকবে। শেষ শক্তি স্তরে
এক থেকে তিনটা ইলেকট্রন থাকবে, এটা হলো শেষ শক্তি স্তরের ইলেকট্রন, শেষ কক্ষপথের বা শক্তি ইলেকট্রন। তো শেষ কক্ষপথে যদি এক থেকে তিনটা ইলেকট্রন থাকে কোনো মৌলের, তার মানে আমরা বুঝবো সেটা কি বলতো, ধাতু। অর্থাৎ সেই ইলেকট্রন ছেড়ে দিবে, সেই ইলেকট্রন ছেড়ে দিবে। ওকে, ঠিক আছে। আবার তাহলে অধাতু কারা? 5 6 7, এটা বললাম আমরা ধাতু। তাহলে অধাতু কারা? তাহলে এটা যারা কি করবে, ইলেকট্রন ডাইরেক্টলি হেঁটে ইলেকট্রন কি করবে, গ্রহণ করবে। কখন? যৌবনের সময় গ্রহণ করবে। কারা গ্রহণ করবে? যাদের শেষ শক্তি স্তরের ইলেকট্রন কত? 5 6 7। তাহলে এক্স দিলাম, এখানে দিল কি 5 থেকে 7 থাকবে, তারা ইলেকট্রন গ্রহণ করবে। এখন কথা হলো, বুঝতে পারছো? হ্যাঁ, ওকে। এখন কথা হলো আসলে ইলেকট্রন গ্রহণ করে বা ত্যাগ করে কেন, আমরা এই বিষয়টা আমরা পরবর্তী অধ্যায়ে আরো ভালো জানবো। তারপরে যেহেতু অধ্যায়টা টপিকটা এখানে আসছে, আমরা একটু বলি। আসলে বললাম তো যৌগ গঠনের সময়, কখন? যৌগ গঠনের সময়, যৌগ তত্ত্ব বা গঠনের সময়, হ্যাঁ, সময় মানুষ ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করে। মানে যৌগ আবার বিভিন্ন টাইপের হয়, সমযোজী যৌগ, আয়নিক যৌগ, এগুলো জানো? বলেছিলাম, এইটা একটু বলছিলাম না? কি সমযোজী আয়নিক যৌগ, সমযোজী আয়নি, যেটা হলো মানে হ্যাঁ এগুলো লাগবে না, যেটা ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে হয় যে যৌগটা, তাদেরকে বলা হয় সমযোজী আয়নিক যৌগ। আর যেটা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে হয় তাকে বলা হয় সমযোজী যৌগ। দরকার নেই, একটু পরে আমরা পরের চ্যাপ্টার এগুলো বিস্তারিত আছে, এগুলো নিয়ে জানবো। তো যেটা আয়নিক যৌগ হয়ে থাকে, এগুলো আসলে ইলেকট্রন আদান প্রদান হয়। অর্থাৎ আদান প্রদান কেন হয়? প্রতিটা মৌল চায় তার শেষ কক্ষপথে 2টা অথবা 8টা ইলেকট্রন রাখতে, অষ্টপূর্ণ বা দ্বৈতপূর্ণ করতে। দ্বৈতপূর্ণ কারা করে? যাদের শেষ কক্ষপথে 2টা হলে ইলেকট্রন চলে। যেমন মনে করো, যেমন হাইড্রোজেনের কথা যদি বলি, তার শেষ কক্ষপথ কত? 1। শেষ কক্ষপথটাই তার 1, শেষ কক্ষপথটাই তার, এটা নিউক্লিয়াস ধরলাম, শেষ কক্ষপথটাই তার হলো 1। তাহলে তার একটাই মাত্র কক্ষপথ। আর আমরা জানি প্রথম কক্ষপথ মানে তার কক্ষপথটা কয় নাম্বার কক্ষপথ? 1 নাম্বার। আমরা জানি 1 নাম্বার কক্ষপথের ধারণ ক্ষমতা কত ইলেকট্রনের? 2টা না, 2টা না। তাহলে 1s2 জানি না আমরা। প্রথম কক্ষপথে শুধু কয়টা ইলেকট্রন থাকে? 2টা। তাহলে হাইড্রোজেন কয়টা ইলেকট্রন করতে চাই বলো তো? 2টাই। প্রথম তার কক্ষপথই হলো 2, সে কি 3টা করবে, 4টা করবে? এর জন্য হাইড্রোজেনের জন্য সুস্থিত অবস্থা কত? 2টা ইলেকট্রন। তাহলে হাইড্রোজেনের নরমালি থাকে কয়টা? 1টা। এর জন্য কিন্তু হাইড্রোজেন কি চায় বলো তো? 2টা করতে চায়। হাইড্রোজেন চাবে হলো 2টা করতে হলে কি করতে হবে? হাইড্রোজেনকে একটা নিতে হবে। তাহলে সে কি একটা দিয়ে একদম কাঙ্গাল হয়ে যাবে? না, তাহলে সে দিতে চাবে নাকি? সে 1 মাইনাস, হ্যাঁ 1 মাইনাস কি হবে? 1 প্লাস হবে না, প্লাস হয়, ইলেকট্রন ছেড়ে দেয়। তবে নরমালি যৌগ গঠনের সময় সে কি হতে চাবে? এটা গ্রহণ করতে চাবে। হাইড্রোজেন 1 মাইনাস, হ্যাঁ মেইনলি এটা আমরা মাইনাস চান্স হয় না। হাইড্রোজেন যেহেতু অধাতু আবার দেখা যায় হাইড্রোজেন কি করে, 2টা একত্র হয়, 2টা মিলে কি তৈরি করে, এই একটা দেয়, এই একটা দেয়, মিলে কি হয়, দুজনে একত্র থাকে, পাশাপাশি ইলেকট্রনগুলো থাকে। এটাকে বলা হয় সমযোজী যৌগ। ঠিক আছে, এগুলো আমরা পরে জানবো, দরকার নেই। তার মানে আমি শুধু এটা বোঝাতে চাইলাম, যার একটা আছে সে কি করতে চায়? 2টা। হ্যাঁ, ওকে। তাহলে মনে কর আর বাকি কাদের, মনে কর লিথিয়ামের আছে। লিথিয়ামের ইলেকট্রোমিটার কেমন? যদি এটা নিউক্লিয়াস ধরি, লিথিয়ামের প্রথম কক্ষপথ আছে, এখানে কয়টা ইলেকট্রন আছে? 2টা। প্রথম কক্ষপথ 2টা থাকে, এটা 2টা। তারপরে কক্ষপথে কয়টা থাকবে? 8টা থাকবে। লিথিয়ামের কয়টা থাকবে? লিথিয়ামের ইলেকট্রন টোটাল কয়টা? 3টা। তাহলে 3টা, তাহলে এখানে একটা থাকবে, শেষ। 3টা না, তাহলে প্রথম কক্ষপথে 2টা, পরে কক্ষপথ থাকবে 8টা। সে একটা ত্যাগ করবে, হাইড্রোজেন লিথিয়াম 1। এখন কথা হলো লিথিয়াম, এখন যেটা বিষয় হলো, তাহলে যৌগ গঠন যখন করবে, এই ইলেকট্রন দান করবে না গ্রহণ করবে? আমরা জানি প্রতিটা মৌলে চায় সুস্থিত অবস্থায় থাকতে। এখন কথা হলো, সে যদি মনে করো তার দ্বিতীয় কক্ষপথ, এটা কয় নাম্বার? দ্বিতীয় কক্ষপথ পূর্ণ করতে চায়, কয়টা ইলেকট্রন লাগবে? 2টা, মানে 8টা। কিন্তু আছে তার কয়টা? 1টা। তাহলে কেউ তাকে 7টা দিবে না, কেউ তাকে 7টা দিবে? যে 7টা আছে, তোমার কাছে আছে 99 টাকা, ও রায়হানের কাছে আছে, ওর কাছে আছে হলো 1 টাকা। তুমি যদি বলে যে আমার কাছে 1 টাকা আছে, তুমি 99 টাকা দাও, 100 টাকা বিল করে আমি দিবা? তুমি বলবো আমারই 100 টাকা আছে, তুমি আমাকে 1 টাকা দাও, তাই তো? তাহলে এর কাছে যখন 1 টাকা আছে, সে কিন্তু 60 টাকা কারো কাছ থেকে নিতে পারবে না। তখন কি করবে? এরই 1 টাকা যার 7 টাকা আছে তাকে দিয়ে দিবে। বুঝতে পারছো? দিয়ে দিলে কি হবে? এর এই কক্ষপথ ভিনিশ হয়ে যাবে। তাহলে এর কি দ্বিতীয় কক্ষপথ থাকবে? ইলেকট্রন দান করলো, তাহলে এর কক্ষপথটা হয়ে যাবে কয় নাম্বার কক্ষপথ? প্রথম কক্ষপথ। তার প্রথম কক্ষপথ তার কি হলো? এখন স্থিতিশীল, পূর্ণ না। তাহলে কেউ দেখো ইলেকট্রন দান করে নিচের কক্ষপথে পূর্ণ হয়, আর কেউ গ্রহণ করে উপরের কক্ষপথটাই পূর্ণ হয়। তাহলে কারা দান করতে পারবে? দেখো মনে করো ইলেকট্রন মনে করো তাদের একটা আছে, তারা তো
দিবে কেউ 7টা দিবে না, 2টা আছে কেউ কি দিবে 6টা দিবে দিবে না, 3টা আছে কেউ কি 5টা দিবে না। তাহলে এই 1 থেকে 3 পর্যন্ত হলে কি করবে, এরা দিয়ে দেয় নিজেরটাই 4 যদি থাকে দিয়ে দেয়। হ্যাঁ 4 4 থাকলে দেখো মাঝামাঝি অবস্থা না, তাহলে একটা কি দোটানার মধ্যে পড়ে না, এই জন্য এদেরকে আমরা বলি কি বলতো নিষ্ক্রিয়। অপধাতু। অপধাতু অর্থাৎ ধাতুর মতো আচরণ করে, অধাতুর মতো আচরণ করে, বুঝছো? হ্যাঁ হ্যাঁ বুঝছি। বুঝতে পারছো? তার 2টাই হতে পারে, 2টার মতোই আচরণ করে, এটাকে এদেরকে বলি আমরা অপধাতু। আর যদি মনে করো 5টা হয়ে যায়, 4টা তো বাদ, 4টা তো কোনো অপশন নাই, 4টা ক্রস, যদি 5টা হয়ে যায় তাহলে কি হবে, তার মানে এয়ার ইলেকট্রন তখন দিবে না, তখন কি করবে, নেবে। নেওয়ার চেষ্টা করবে। তার মানে 3টা হলেই হয়, এরকম নাই তো স্যার এখনো, নাই মানে আমাদের পড়াতে তো নাই। রসায়ন পদার্থ কেন, রসায়ন নাই পদার্থ পড়বে কেন? আমরা কি দেখলাম, অধাতু কারা বলো তো, যাদের 5 থেকে 7টা, এই জন্য বললাম যার 5টা আছে সে কি করবে, একটা ইলেকট্রন নিবে, মানে কি 3টা নিবে, সেটাই বললাম। যেমন যার 5টা আছে সে 3টা নিবে, যার 6টা আছে সে কি করবে, 2টা নিবে। 5টা এখনো পড়াতে আসে নাই স্যার, এখনো হ্যাঁ। ইলেকট্রন করি নাই। হ্যাঁ করো না, সেটাই বলো। হ্যাঁ, যার 7টা আছে সে একটা নিবে, বুঝতে পারছো? তাহলে মানুষ 1 2 3 গ্রহণ করতে পারে, 1 2 3 ত্যাগ করতে পারে। এখন দেখতে হবে কার কয়টা ইলেকট্রন আছে, বুঝতে পারছো? তাহলে ধাতু অধাতু বুঝছো? যেমন এখানে অক্সিজেন যদি বলি আমরা, উদাহরণ দিলে বুঝবা। অক্সিজেন, এটা কি দিলাম, অক্সিজেন। অক্সিজেনের ইলেকট্রন কত বলো তো, 8টা। একটা তাহলে যদি আমরা অঙ্কন করি, দেখো এটা হলো কি আমাদের প্রথম, এটা নিউক্লিয়াস। প্রথম কক্ষপথে কয়টা আছে ইলেকট্রন, 2টা। 2টা। কি ভাই ছোট হয়েছে গেল, প্রথম কক্ষপথে 2টা দিলাম ইলেকট্রন, হ্যাঁ পরবর্তী কক্ষপথে কয়টা হবে, 8টা ইলেকট্রন। তাহলে প্রথম 2টা, তারপরে কয়টা থাকবে, 6টা। বলতে পারো না কেন, 8টা হয়েছে, 8টা হয়েছে। এছাড়া তার 2টা, তাহলে এর আরো লাগে কয়টা, 2টা হয়তো 8টা লাগে, আর 6টা কি ত্যাগ করবে, না ওই 2টা নেবে নিয়া, তাহলে 2টা নেবে। তার মানে অন্য কারো কাছ থেকে সে 2টা ইলেকট্রন নিবে, অন্য কাছ থেকে 2টা ইলেকট্রন নিয়ে কি করবে, পূর্ণ সে হয়ে যাবে। পূর্ণ হবে। তাহলে দেখছো, তাহলে এইখানে 2টা নিল, এদেরকে আমরা কি বলবো বলো তো, অধাতু। অধাতু, এটা আমরা এইভাবে লিখি, অক্সিজেন থেকে 2টা নিল 2 মাইনাস লিখি। যে একটা ত্যাগ করবে তাকে কি বলবো, মনে করে একটা এক্স হলো 1 প্লাস, ত্যাগ করলে প্লাস, গ্রহণ করলে মাইনাস। ওকে, ধাতু অধাতু বিষয়টা তো বুঝছো নাকি এখন? ওকে, তাহলে এখন আমরা বিস্তারিত পড়ি। ধাতব মৌল, যে সকল মৌল চকচকে, ধাতুগুলো মিলে কি হয়, চকচকে, বুঝছো? আঘাত করলে ধাতব শব্দ করে, লোহাটা কি আঘাত করলে শব্দ হয় না, শব্দ করে। এবং তাপ এবং বিদ্যুৎ পরিবাহী, তাদের আমরা ধাতু বলি। লোহাতে আগুন দিলে তো কোনো কিছুই হয় না, বিদ্যুৎ পরিবাহী হয় না। কি বলছে, হ্যাঁ কি বলছে, দিছিলাম লোহাতে দিয়ে তো, এটা লোহা, এটা মনে করেন রড একটা, হ্যাঁ রডের মধ্যে দিয়ে তো বিদ্যুৎ দিয়ে হাত ধরিও দিয়ে থাকতে পারো কিনা তুমি, দিছিলাম তো কিছুই তো হয় না। কিছু হয় না। হ্যাঁ কথা, যে সকল মৌল চকচকে আঘাত করলে ধাতব শব্দ করে এবং তাপ এবং বিদ্যুৎ পরিবাহী, তাদেরকে আমরা কি বলি, ধাতু বলে থাকি। ওকে, রাসায়নিক সংজ্ঞা অনুযায়ী শুধু এটা না, পেন্সিল যদি দাও, সেটা পেন্সিলের ভেতরে যেটা আছে কালোটা, ওটাও বিদ্যুৎ পরিবাহী, ওটা গ্রাফাইট, বুঝছো? কই যেন হয় না তো, বলে এমনি বলে করছিলাম। কি করছিলাম, পেন্সিল দিছিলাম। পেন্সিল দিছিলাম, পেন্সিল কালোটা বের করে দিয়ে হাতে ধরিয়ে তো কি হয়, কি হবে আর, ডেথ হয়ে যাবে। ওইটা খালি দেয়নি, কিন্তু লোহাতে দিছিলাম। লোহা দিয়ে তো কি, লোহা কথা বলো, ওটা কোনো কথা। হ্যাঁ লোহাতে দিছিলাম আমি, ছোট চিকন চিকন দেখ গুণা আছে ওগুলাতে দিছিলাম। গুণা দিয়ে আমি তো গুণা দিয়ে তার মানে আমি চালাইতাম। হ্যাঁ, আমি গুণাতে দিছিলাম, ওখানে তো কি বলছে, কারেন্ট লাগে তুমি না। ভালো করে কাজ করতে পারো না, গুণা দিয়ে সোলার তার দিয়ে আমি তার বানাইতাম। আমি সোলারে লাগাইছিলাম স্যার। ওই সোলারে আমি গুণা দিয়ে একসময় করতাম, মানে তার বানাইতাম আর কি, বুঝছো? তার ছিল না, গুণা দিয়ে চালাই দিতাম, মানে এই ক্ষেত্রে আর ঝামেলা হয়ে যায়। কিন্তু গুণা দিয়ে করলে তো হয়ে যায় কি বলছে, মানে দুইটা তো আসলে পরিবহন ক্ষমতা তো সমান না, তামার মতো না, একটু ঝামেলা হয়। দেখো, আধুনিক সংখ্যা অনুযায়ী যে সকল মৌল 1 বা একাধিক ইলেকট্রন ত্যাগ, আমি এরকম করতাম, মানে এমনি দুষ্টামি করতাম ছোটোবেলায়। ওই সোলার ছিল তো, সোলার 2টা তার, একটা তার কি করতাম, আমাদের টিনের ঘরের মধ্যে লাগাই দিতাম, পরে পুরো টিনতে তো বিদ্যুৎ হয়ে যেত, পরে ওই টিনে দেখা যেত যে টিভির আরেকটা তার লাগাই দিতাম, চলতো। এটা এমনিতে ছোটোবেলায় মজা করতাম আর কি। এখনো তো সোলার আছে আমাদের মানে। আমাদের বাসাতে সোলার আছে অবশ্য এখন। দেখো এখন কারেন্ট গেছে অবশ্য। ওইটা স্যার অনেক আগে সোলারটা। আধুনিক সংজ্ঞা অনুযায়ী যে সকল মৌল 1 বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়, তাদেরকে কি বলা হয়, ধাতু। এইটা আধুনিক সংজ্ঞা। তো এটা তো বুঝালাম না দেখুন নাকি। তো যে সকল মৌল
এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ কি করে ত্যাগ করে তাদেরকে আমরা কি বলবো বলো তো? ধাতু। ধাতু বলবো আর কি। সংখ্যা মুক্ত থাকবে। ওকে, সবার মতো লাগবে না। ধাতুর ইলেকট্রন ত্যাগের এই ধর্মকে ধাতুর ধর্ম বলে। শোনো, এদের কঠিন মনে হয়, এই যে আমি ডেইলি যে পড়াগুলো পড়াই, বাসায় গিয়ে দেখবো গাইডের মধ্যে এর মধ্যে কোন কোন সংখ্যাগুলো আছে ওইগুলো মুস্ত করে নিবা, ওইগুলো এখন আবার ডেইলি মুস্ত করবা। তাহলে শেষে গিয়ে তোমার তো চাপ হয় না, যে তোমার কাছে কঠিন মনে হয় একদিন অনেক পড়া, সে তুমি ডেইলি দেখবা যে সার্চকে পড়ালো এর মধ্যে কোন কখটা পড়লো, এটা আমি এখন যাবো বাসায় মুস্ত করি। পড়ো না কেন? হ্যাঁ, ডেইলি পরে ডেইলি মুস্ত করলে কেমন চাপ হয়? আমি পরের দিন ধরবো এইগুলো। তাহলে দেখো, ধাতুর ইলেকট্রন ত্যাগের এই ধর্মকে কি বলে? ধাতুর ধর্ম বলে। বই রিডিং, বইটা তুমি ভালো করে পড়ো, তোমার কোনো সমস্যা করা হয় না। যেমন এইগুলো কিন্তু আমি দেবো ক নাম্বারে। তো এটা যদি কালকে আজকে বাসায় গিয়ে মুছতে পারো, তার মানে কি তোমার গাড়ি মুছতে করতে হবে না? তাহলে কঠিন মনে হয় কেন? দেখো, যে মৌলের পরমাণু যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে সেই মৌল তত বেশি, সেই মৌলের ধাতব ধর্ম তত বেশি, মানে সেটা তত বেশি সক্রিয় ধাতু, সেটা তত বেশি ধাতু। তো আমরা দেখলাম, মনে করো যে সাপোজ তুমি যেটা একটা বিষয় আমরা দেখলাম, মনে করো 10 টাকা পূর্ণ করার কাহিনীটি বলো, কত 100 অনেক বেশি হয়ে যায়। 10 টাকা পূর্ণ করার কাহিনী, 10 টাকা পূর্ণ করতে হবে। মনে করো এর কাছে আছে কয় টাকা? 9 টাকা। মনে করো এর কাছে আছে হলো 1 টাকা। এখন বির কাছে আছে বি কাছে আছে এ বি সি, এর কাছে আছে হলো 1 টাকা, এর কাছে হলো 2 টাকা, এর কাছে হলো 3 টাকা। ঠিক আছে, এখন কথা হলো এই পাশে আছে আবার তোমার কি এক্স ওয়াই জেড। এদের কাছে হলো এর আছে কত? 7, এর আছে 6, এর আছে কত? 5। তাহলে এদের কত করে লাগতেছে বলো তো? আচ্ছা, আমরা 8টা দিয়ে কথা বলি, আমাদের লিগাল যেটা ইলেকট্রনের মতো ওটাই করি। তাহলে এখন দেখো যে 8 পূর্ণ করতে হয়, মনে করো 8 টাকা টাকা ধরি আমরা, ইলেকট্রন তো টাকায় ধরি। তাহলে এক্স এর আছে 7 টাকা, এর আছে 6 টাকা, এর হলো 5 টাকা। তাহলে এদের পূর্ণ করতে হবে কয় টাকা সকলকে? 8 টাকা। 8 টাকা, 8 টাকা। এখন কথা হলো এরা চাচ্ছে, এই যে এদের সোজা সোজা যারা আছে তাদের থেকে চাচ্ছে। এখন বলো তো এর মধ্যে এই যে এ বি সির মধ্যে কে দ্রুত দিবে, টাকা দিয়ে দিবে, নিজের টাকা দিয়ে দিবে বলো তো? কে দিবে বলো? এদের 3 জনের থেকে এরা 3 জনের টাকা চাচ্ছে। এখন কে দ্রুত সব থেকে আগে দিয়ে দিবে? তার টাকা কম, 1 টাকা। কি করবো? সে আশা নাই, কিন্তু কোনো তার আশা নেই যে তার পূর্ণ হবে, 8 টাকা পূর্ণ হবে, আশা আছে? সে দিয়ে দিবে, ভাই নাও তাড়াতাড়ি নিয়ে নাও, এক্স কে দিবে, দিয়ে দিবে, তাই না? তারপরে কে দিবে? বি দিবে, তারপরে দিবে কে? সি। এর একটু দিতে কষ্ট হবে, 3 টাকা, তাই না? এ আরেকটা হলো মাথা যাইতে পারতো। তাহলে দেখো, এই যে যত তাড়াতাড়ি ইলেকট্রন দিতে পারবে, টাকা দিতে পারবে এখানে, সে তত বেশি কি দাতা। তো এখানে যদি আমরা পরমাণু ক্ষেত্রে দেখি, মৌল ক্ষেত্রে দেখি, যে যত দ্রুত ইলেকট্রন দিবে সে তত বেশি সক্রিয় ধাতু, তার ধাতব ধর্ম তত বেশি। মানে যার সে শক্তি হচ্ছে একটা ইলেকট্রন আছে সে সব থেকে সক্রিয় ধাতু, যার 2টা আছে তারপরে সে একটু কম সক্রিয়, যার 3টা আছে তারপরে কম সক্রিয়। বুঝতে পারছো এখন সক্রিয়তা? বুঝতে পারছো? ওকে। আর যদি তুমি এখন অধাতুর মধ্যে দেখো, তাহলে অধাতুর মধ্যে কে সক্রিয় বেশি হবে? যে যত দ্রুত ইলেকট্রন নিতে পারবে। কে নিবে বলো তো? এক্স নিবে, তখন তার 7টা আছে, সে মনে করো দৌড়াদৌড়ি করতেছে তাড়াতাড়ি মনে করো আরেকটার জন্য, তাই না? তার মানে সব থেকে সক্রিয় ধাতু হলো এটা, তারপরে এটা, তারপরে হলো এটা। বুঝতে পারছো? তাহলে সক্রিয় ধাতু তো বুঝতো নাকি? ওকে। তাহলে এখন যদি আমরা দেখি এখানে, যেমন লিথিয়াম একটি কি বলতো? ধাতু। কারণ লিথিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে লিথিয়াম প্লাস আয়নে পরিণত হয়। যেমন দেখো, লিথিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে লিথিয়াম প্লাস। আমি যদি এভাবে লিখি, লিথিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করলো, বিয়োগ সমান সমান কি তৈরি হলো? লিথিয়াম প্লাস। এইভাবে লিখবো, সুন্দর হয় না এটাই? আর এটা মনে করে ইলেকট্রন এবার সমতা দেখানো হয়েছে, মানে এটা কি, এটা সমান লেখা যাবে না, সমান হলো এই যে আরো দিল। ওকে। আর এইটা যেটা লেখছে সেই হিসাবে সমান দেওয়া যায়। তো লিথিয়াম এইভাবে দিয়ে লিথিয়াম এটা সমান দেওয়া যায়, তো 2 পাশে ইলেকট্রন সমতা করা হয়েছে। ঠিক আছে? ওকে, এটা এইভাবে লিখবা। বুঝি না, এত কম বেশি হয়ে গেল, ঝামেলা হচ্ছে। তাহলে দেখো,
পর্যায় সারণীতে যে কোনো মৌলের বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম কি হয়? কমে। হ্রাস পায়, কমে। এইটা হলো তাহলে পর্যায়বৃত্ত ধর্ম। কি ধর্ম? পর্যায় সারণীতে যে কোনো পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে ধাতব ধর্ম হ্রাস পায়। এখন এটা আমরা বুঝবো কেন। দেখো, একই গ্রুপের মৌলগুলোর ক্ষেত্রে যদি বলি আমরা, নর্মালি সবার কি শেষ কক্ষপথে কি একই রকম ইলেকট্রন কিনা? একই। আমরা জানি 1 নম্বর গ্রুপে যারা থাকে তাদের সবের শেষ কক্ষপথে কটা করে? একটা করে। 2 নম্বর যারা থাকে তাদের শেষ কক্ষপথে কটা করে? 2টা করে। এদিকে বোঝা যাচ্ছে যে ধাতব ধর্ম মোটামুটি সেমই হওয়ার কথা, যেহেতু কি বলতো, যেহেতু তাদের শেষ কক্ষপথে ইলেকট্রন একই, হ্যাঁ তাই না? এদের সবাই লাগবে কটা করে? 7টা। এই সবাই একটা করে ত্যাগ করবে, এরও সবাই কটা করে ত্যাগ করবে? 2টা করে। তার মানে সেমই হওয়ার কথা, তাই না? তবে সেমি হবে না, এটা বলতেছি। তার মানে মোটামুটি গ্রুপ ভিত্তিকে মোটামুটি কাছাকাছি হবে ধাতব ধর্ম, তাই না? এটা হবে ধাতু। কিন্তু দেখতেছি আমরা একই পর্যায়ে যদি আমরা বাম থেকে ডান দিকে যাই, তখন দেখবো এদের শেষ কক্ষপথে ইলেকট্রন বাড়ে না কমে? কমে। ইলেকট্রন বাড়ে। ওই ইলেকট্রন বাড়ে, এর চলে 1 2 ধর্ম পরিবর্তন। ইলেকট্রন বাড়তেছে। তাহলে যখন আমরা জানি ইলেকট্রন যখন বাড়ে তখন কি হয়? ধাতব ধর্ম থেকে কিসের দিকে যায়? অধাতব। অধাতব। তাহলে এই যে মানে যাদের ক্ষেত্রে শেষে কক্ষপথে 1 থেকে 3 থাকবে তারা কি বলতো? ধাতব। ধাতু। আর এরপরে যখন যাবে অপধাতু, দেন বিষয় হলে কি হয়ে যাবে? অধাতব। তাহলে এইগুলা তাহলে সংখ্যা বাড়তেছে কোন দিকে? বাম থেকে ডান দিকে। এজন্য বলা হয় একই পর্যায়ে যদি বাম থেকে ডান দিকে যাওয়া যায় তাহলে কি হবে? ধাতব ধর্ম হ্রাস পাবে। বুঝতে পারছো বিষয়টা? না বুঝতে পারলে বলো। হ্যাঁ, তাহলে বলো না কেন? বলবা। যেহেতু আমরা বললাম যে ইলেকট্রন যার যত কম তার ধাতব ধর্ম তত বেশি। বেশি, হ্যাঁ। তাহলে এই ক্ষেত্রে দেখলাম শেষ কক্ষপথে 1টা, আর এই ক্ষেত্রে দেখলাম শেষ কক্ষপথে কত? 7টা। এটা যদি ধরি এটা একদম 8টাই, তাই না? এটা বাদ দিয়ে, এটা নিষ্ক্রিয় তো, আর বাদ দিচ্ছে, তাহলে এখানে 7টা। তাহলে কোনটার ধাতব ধর্ম বেশি বলো তো? একের। এর তো ধাতব ধর্ম নেই বলে চলে, অধাতু হয়ে যায়। তাহলে কোন দিক থেকে বাড়তে কমতেছে বলো তো? এদিকে বেশি এদিকে কম, মানে কি? তাহলে এদিক থেকে এদিকে কি হচ্ছে? কমতেছে। কমতেছে না? তাহলে এই জন্য আমরা বলতে পারি একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে ধাতব ধর্মে বৃদ্ধি পাবে না কমবে? বুঝছো না? বুঝতে পারলে বলবো। তুমি বুঝছো? ওকে। এখন আরেকটা বিষয়, তাহলে এটা আমরা পর্যায় ভিত্তিক সম্পর্কটা বললাম। কি বললাম? একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে কি হয় সেটা জানলাম। তো একই পর্যায়ের উপর থেকে নিচ দিকে গেলে কি হবে সেটা কি আছে? নাই। তো সেটা জানা উচিত না? জানা উচিত। সেটাও একটু বলবো। এখন কথা হলো, একটা মৌল, এগুলো বিস্তারিত সময় লাগে, বুঝছো? এখন একটা মৌল ধাতু না অধাতু, এমনিতে বোরিং করে দিলাম শেষ একটু, কিন্তু আসলে তোমাদের বিষয়টা বুঝতে হবে, মাথায় যাইতে হবে। কথা হলো একটি মৌল ধাতু না অধাতু সেটা ডিপেন্ড করে সে কত তাড়াতাড়ি ইলেকট্রন ত্যাগ করতে পারতেছে, তাই না? সক্রিয়তা ডিপেন্ড করে, দেখলামই তো। ইলেকট্রন কম থাকলে তাড়াতাড়ি ত্যাগ করতে পারে, বেশি থাকলে সময় লাগে। তো এখন আরেকটা বিষয় যদি তুমি দেখো, একটা মৌল আছে মনে করো, এখানে একটা মৌল আছে, এটা নিউক্লিয়াস, এটা হলো কক্ষপথ। আরেকটা মৌল নিউক্লিয়াস এখানে, বোঝার বিষয়, বুঝছো? ওকে। তাহলে বিষয় হলো যে এখানে একটা ইলেকট্রন, এখানে একটা, দুটো শেষ, এখানেও কটা ইলেকট্রন? একটা। তাহলে এই প্রথম মৌলটা যেটা আছে, প্রথম মৌল, এর শেষ কক্ষপথ কত বলো তো? 1। কক্ষপথ হলো 1। ইলেকট্রন কত? শেষ কক্ষপথ ইলেকট্রন কত? 1টি। ইলেকট্রন হলো 1। এটা যদি দেখি দ্বিতীয় মৌলের ক্ষেত্রে, এর শেষ কক্ষপথ কত? 2। হ্যাঁ। ইলেকট্রন কত? 3। 1। শেষ কক্ষপথ কত? ও, শেষ কক্ষপথ, তাহলে শেষ কক্ষপথে ইলেকট্রন কত? হ্যাঁ, তো বলছি শেষ কক্ষপথে ইলেকট্রন, তাহলে দুইটারই শেষ কক্ষপথে ইলেকট্রন কত করে? 1 করে। তাহলে ধাতুর দিকে আমরা জানি শেষ কক্ষপথ যাদের 1 থাকবে তারা সহজে ত্যাগ করতে পারে। হ্যাঁ। তার মোটামুটি এরা কি দুইজনেই ধাতু তো নাকি? এইটা ত্যাগ করবে। এখন কথা হলো, এরা তো দুইজনে ধাতু নাকি? দুইজনেই শেষ কক্ষপথে একটা করে, মানে কি দুইজনেই কি ধাতু নাকি? অবশ্যই এখানে একটা দিলে এটা পূর্ণ হয়ে যাচ্ছে, এটা এখানে একটা দিলে এটা পূর্ণ হয়ে যাচ্ছে। পূর্ণ হচ্ছে কোথায়? ত্যাগ করবে। তো ত্যাগ তো এই তো ধাতুই না, অধাতুর মতো হচ্ছে। আচ্ছা, আমি আর একটা দিই, যেহেতু ধাতুই না, সো এটা কেমন হয়ে যাচ্ছে? আমি এটা তাহলে এখানে আমরা এটা তো ঠিক আছে। এখন আমি এখানে
আচ্ছা এখানে দিলাম আমি আরো দিই আর কি, একটা মানে বাস্তবে একটা মৌল দিই আমি। ফিগার অ্যাড করে নিয়ে আসা দরকার ছিল। দেখো তাহলে এর মনে করো নিচে সব কক্ষপথ পূর্ণ, ঠিক আছে, আর এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন, ঠিক আছে। এর তাহলে ইলেকট্রন এটা আমি এগুলো দিলাম না, ঠিক আছে, মাঝে ইলেকট্রন বুঝে নাও, এগুলো ইলেকট্রন কি আছে, পূর্ণ আছে, বুঝছো? হ্যাঁ ওকে, তাহলে এখানে একটা, তাহলে এখন এটা প্রথমটা মৌল, প্রথম মৌল যদি বলি এর শেষ কক্ষপথ কত, 3, হ্যাঁ ইলেকট্রন কত, ইলেকট্রন 1, ওকে ওকে, এর শেষ কক্ষপথ হলো 2, ইলেকট্রন 1। তাহলে এখন এখানে বোঝা যাচ্ছে দুইটাই কি বলতো, ধাতু, দুইটাই হলো ধাতু, দুইটাই ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করে নিচের কক্ষপথটা কি করবে, পূর্ণ করবে, পূর্ণ করবে। এটাও ইলেকট্রন ত্যাগ করে নিচের কক্ষপথটা কি করবে, পূর্ণ থাকবে। ওটাও নিজেরটা দেখো। আচ্ছা, তো দুইটাই ধাতু। এখন কথা হলো দুইটাতে বুঝলাম ধাতু, এর মধ্যে দেখো সবথেকে শক্তিশালী ধাতু কোনটা, সকল ধাতু কি একই রকম হবে, এরা বুঝলাম একই গ্রুপে, যদি সবারই শেষ কক্ষপথে একটা ইলেকট্রন মানে সবাই 1 নম্বর গ্রুপে, তাই না? নাম্বার করবে। যদি আমি অ্যাকচুয়ালি বলি এটা কি হবে বলো তো, লিথিয়াম, 3টে ইলেকট্রন, তাহলে এটা কি হবে, তার মানে এটা 2, হলো 8, 10, 11, সোডিয়াম। তার মানে হলো এটা হলো কি, সোডিয়াম। কিন্তু এখানে দুইটা তো ত্যাগ করতে হবে। এখন দেখো- এটা যদি এটাকে ত্যাগ করে দেয় তাহলে এটা হিসাব বাদ, কিন্তু এইটা মিলে যাবে। না আমি মিলাইটা বলতেছি না, এরা যৌগ গঠন করা বলতেছি না, দুইটা আলাদা জিনিস বলতেছি, ও যোগের কথা বলতেছি না, দুইটা তো ধাতু, দুইটা ত্যাগ করবে। হ্যাঁ, দুইটা ত্যাগ আমি শুধু তুলনা করতেছি, দেখো এও এখানে ইলেকট্রন ত্যাগ করবে, এও ত্যাগ করবে, মানে দুইটা ধাতু। হ্যাঁ, দুইটা ত্যাগ তবে শক্তিশালী কে আগে ইলেকট্রন ত্যাগ করবে সেটা এখন বলো। এটা কেমনে বুঝবো এটা? এখন দেখো কোনোভাবে বোঝা যায় কিনা বলো তো, এই তো আমি এখন বুঝাই। এখন দেখো কেন্দ্রে, এই যে কেন্দ্রের মাঝে কি আছে বলো তো, নিউক্লিয়াস, আগে ত্যাগ করবে। সেন্ট্রালে কি আছে এখানে, নিউক্লিয়াস। আচ্ছা নিউক্লিয়াস আর প্রোটনের মধ্যে, নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে একটা কি আকর্ষণ আছে, হ্যাঁ আছে। ওই যে কেন্দ্র আকর্ষণ বল আছে, বলে ইলেকট্রন এবং প্রোটনের একটা কেন্দ্রমুখী বল হ্যাঁ বলছিলাম না, আর ইলেকট্রনের থাকে একটা কেন্দ্র বিমুখী বল থাকে। তাহলে দেখো ইলেকট্রন আর আমাদের নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে একটা কি থাকে, একটা বল থাকে, কেন্দ্রমুখী একটা বল থাকে, যে বলটা কি করে ইলেকট্রনকে ধরে রাখে, বুঝতে পারছো? তো এখানে নিউক্লিয়াস কিন্তু এই ইলেকট্রনটা কি একটা বল দিয়ে ধরে আছে না, হ্যাঁ এখানেও একটা ধরে আছে না। হ্যাঁ আছে। এখন নিউক্লিয়াসটা শেষ করে দিলাম। এখন কথা হলো, এই বলটা ডিপেন্ড করবে কিসের উপরে, নিউক্লিয়াসের উপর। দূরত্বের উপরে। মনে করো দুইটা চুম্বক রাখছো এখানে, দুইটা চুম্বক যদি কাছাকাছি আছে আর দূরে আছে, কোনটার মধ্যে আকর্ষণ বেশি থাকবে, কাছেরটা। কাছাকাছি থাকলে। তো তাহলে মনে করো এইটা আগে যাবে, এইটা আগে যাবে, শেষ হচ্ছে। তাহলে মনে করো এখানে দেখো এইটা হলো কি বলতো, দূরত্বটা অনেক বেশি, কক্ষপথ বাড়ছে, এটা কি কক্ষপথ ছোট না বড়? তাহলে আকর্ষণ বলের কারণে স্যার তাহলে এটা হলো আছে। এখন দেখো এটা কিন্তু দূরত্ব কি কম না, হ্যাঁ মানে একটা কক্ষপথের গ্যাপ, এখানে হলো কি 2টা কক্ষপথের গ্যাপ। গ্যাপ। ওকে, এখন দেখো এমনিতে যদি নর্মালি বলি, বুঝতে তো এটা নাকি, হ্যাঁ। তাহলে এখন বোঝা যাবে যে যেহেতু এটা কক্ষপথ মানে দূরে, সেক্ষেত্রে বুঝতে হবে তাহলে ইলেকট্রন কি আগে ছাড়বে, এই দেখো এইটা ছাড়বে আগে। কেন, এর তো এই ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের তাক আকর্ষণ আছে না, হ্যাঁ হ্যাঁ বুঝছি। যেহেতু কাছে, বুঝছো, এটার প্রতি আকর্ষণ, তার মানে এদের মধ্যে একটা টান আছে, এর ভিতরে এই টানটা কম, তাহলে এখানে কি আকর্ষণ কম, বুঝছি এবার আকর্ষণ কম, এখানে কি হবে একটু বেশি, একটু বেশি, মানে এও ছাড়বে, কিন্তু এও তো অধাতু তাই না, একটা যেহেতু আছে। এইটা জানা কি দরকার, কি আগে ছাড়বে কি পরে ছাড়বে? ধাতু সক্রিয়তা একই গ্রুপের মধ্যে তাহলে কি সক্রিয়, তাহলে এখন দেখো তার মানে দেখলাম মানে কে যে সবচেয়ে আগে? যার সাইজ বড় হচ্ছে কক্ষপথ বাড়তেছে, হ্যাঁ, তার সে আগে ছাড়বে। সে আগের সাথে। তাহলে দেখো আমরা একই গ্রুপের, দেখো যে প্রথম পর্যায়ে যে আছে তার কক্ষপথ কয়টা, একটা, দ্বিতীয় কক্ষপথ যে আছে তার কি কক্ষপথ কয়টা, দুইটা, কক্ষপথ 3, কক্ষপথ 4। এই যে এটা তাহলে কক্ষপথ যত বাড়তেছে, হ্যাঁ, তার মানে কি হবে, দূরত্ব তত বাড়তেছে, এইটা আগে ছাড়বে, এইটা তার মানে যত নিচে যাব তত কি দ্রুত, মানে দ্রুত ছাড়বে। হ্যাঁ, তার মানে একই গ্রুপের উপর থেকে যত নিচের দিকে যাবো ধাতুর ধর্ম বাড়বে না কমবে, তখন ধাতুর ধর্ম কমবে। কমবে কেন, তো বাড়তিছে 1 2 3 4, কক্ষপথ বাড়তেছে, এই জন্য কি হবে, আকর্ষণ কমবে না বাড়বে, কক্ষপথ বাড়তিছে তাহলে আকর্ষণ কমবে, তাহলে কি হবে, ধাতুর ধর্ম বাড়বে না কমবে, ধাতব ধর্ম হ্যাঁ। কমবে, বাড়বে না, আকর্ষণ কমলে দূরত্ব ছেড়ে দিতে পারবে, মানে এখানে তো আকর্ষণ মানে আর কি যত দূরে দূরে যাচ্ছে তো কক্ষপথের সংখ্যা বেশি দূরে যাচ্ছে, কিন্তু আকর্ষণটা ওদের মধ্যে কম হচ্ছে। হ্যাঁ শোন, হ্যাঁ আকর্ষণ তাহলে দেখো এই নিচের দিকে আসলে কক্ষপথ বাড়তেছে, হ্যাঁ, কক্ষপথ বাড়লে কি হচ্ছে, আকর্ষণ আকর্ষণটা কম কম হচ্ছে, আর কম হলে দ্রুত ছেড়ে দিতে পারতেছে, হ্যাঁ, আর যে যত দ্রুত ছেড়ে দিতে পারে সেই কি
অত সক্রিয় ধাতু। তার মানে নিচের দিকে আসলে কি হবে? সক্রিয় ধাতু। মানে তাহলে এই ধাতুটা আগে ছাড়বে স্যার ফেররাম হ্যাঁ, সক্রিয় ধাতু। মানে ফেন্ট্রি তাহলে একই গ্রুপের উপর থেকে নিচের দিকে আসলে কি হয়? ধাতুর সক্রিয়তা কমে বাড়ে। বাড়ে বাড়ে বাড়ে। আর একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে কি হয়? কমে। বুঝতে পারছো এখন? তাহলে একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে ধাতুর সক্রিয়তা কমে। আর একই গ্রুপের উপর থেকে নিচের দিকে আসলে সক্রিয়তা বাড়ে। বাড়ে মনে থাকবে? ইনশাআল্লাহ। ক্লিয়ার? বুঝছো? হ্যাঁ না বুঝতে পারলে বলবা। আচ্ছা, বই নাই, এটা ক্লিয়ার করে দিলাম। এগুলো লিখবা যে একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে ধাতুর সক্রিয়তা হ্রাস পায়, কিন্তু একই গ্রুপের উপর থেকে নিচের দিকে হলে কি হবে? বৃদ্ধি পাবে। এটা লিখবা এক্সট্রাটা, ঠিক আছে? এখন দেখো অধাতব ধর্ম। যে সকল মৌল চকচকে নয়, আঘাত করলে ধাতব শব্দ বোঝাই যাচ্ছে করে না, তাপ ও বিদ্যুৎ পরিবাহী নয়, তাদেরকে আমরা অধাতু বলে থাকি। আধুনিক সংজ্ঞা, এটা আমরা সংজ্ঞা বলবো না, সংজ্ঞা বলে এটা বলবো সেটা অনুযায়ী যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে অধাতু বলে। ঠিক আছে? তো এটা কিন্তু সংজ্ঞা মুস্ত করে বাসায় গিয়ে, ঠিক আছে? ইনশাআল্লাহ। মনে থাকবে? মনে থাকবে? হ্যাঁ আচ্ছা, মনে যেন থাকে। ইনশাআল্লাহ। দেখো, অধাতুর ইলেকট্রন গ্রহণের এই ধর্মকে অধাতব ধর্ম বলে। ওকে, তাহলে যে মৌলের পরমাণু যত সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারে সেই মৌলের অধাতব ধর্ম তত বেশি। একটু আগে বলে আসলাম না, বুঝছো? অর্থাৎ যার 7টা আছে সে দ্রুত গ্রহণ করবে, হ্যাঁ। যার 6টা আছে সে একটু কম, যার 5টা আছে সে একটু সে দ্রুত স্যার গ্রহণ ছাড়ি করবে, দিবে। ছাড়ি দিবে। হ্যাঁ 7টা থেকে ছাড়ি দিবে না, গ্রহণ করবে। কি বলতেছেন ওই যে ওইটা না? অধাতুর কথা বলতেছি। সব থেকে সক্রিয় অধাতু কি হবে? যার 7টা আছে না, হ্যাঁ সে তার 7টা আছে, আকর্ষণ বল কম। আকর্ষণ সাথে যাচ্ছে কেন এখন? ওইটা- অধাতু মানে নিবে, ধাতু মানে দেবে, ধাতু দেওয়ার ক্ষেত্রে আলাদা। আর অধাতু মানে কি? নিবে। কে বেশি নিবে? যা ইলেকট্রন বেশি আছে না? বেশি আছে সে নেবে। তাহলে কে নিবে? যার 7টা আছে সে তার নেবে। সক্রিয় কে? আপনি এইটা পড়াচ্ছেন না, আমি তো মনে হচ্ছে হ্যাঁ, তাহলে কে তাহলে মনে করো একজন আছে 7টা ইলেকট্রন শেষে আর একটা 6টা, কে আগে নিবে? 7টা আগে নেবে। এটা তো তাহলে মনে সক্রিয় হচ্ছে, আমি ধাতু। মনে হচ্ছে এইটা পড়াচ্ছেন হ্যাঁ, স্যার এইটা। তাহলে এখন সক্রিয় অধাতু কে? 7। 7। বুঝতে পারছো? ক্লিয়ার? হ্যাঁ কথা বলবা কিন্তু, রেসপন্স না করলে খবর আছে। ব্যাট নিয়ে আসো না কেন? তাহলে বুঝতে পারছো? ওকে, এটাই বলছে যে যত সহজে ইলেকট্রন নিতে পারে সে তত বেশি সক্রিয় অধাতু। যেমন ক্লোরিন একটি অধাতু কারণ ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে। ক্লোরিন মাইনাসে পরিণত হয় কারণ ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন থাকে কয়টি? 7টি। বুঝছো? সে আরেকটা নিয়ে কি করবে? 8টি পূর্ণ করে। বুঝতে পারছো? ওকে, এখন কথা হলো এই যে ক্লোরিন একটা ইলেকট্রন নিয়ে কি হয়েছে? ক্লোরিন মাইনাস। ওকে, পর্যায় সারণীতে যে কোনো পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে কি হবে? অধাতব ধর্ম বৃদ্ধি পায়। বৃদ্ধি পায়। এই লাইনগুলো কিন্তু দাগা রাখবা, মনে পড়তে হবে। বাম থেকে ডান দিকে গেলে কি হবে? অধাতব মানে পর্যায়ভিত্তিক যে ধর্মগুলো মনে রাখতে হবে। কেন বৃদ্ধি পায় বলো তো? তার মানে ডান থেকে বাম দিকে গেলে কি হয়? একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে কি হয়? ইলেকট্রন বেড়ে যায় না? আর ইলেকট্রন বেড়ে গেলে কি হয়? অধাতব ধর্ম বৃদ্ধি পায়। হ্যাঁ বৃদ্ধি পায়। হ্যাঁ এটা কি বুঝছো তো নাকি? হ্যাঁ আচ্ছা, না বুঝে স্যার কালকা। এখনই বুঝে যেতে হবে। বুঝছো না? যে সকল মৌল কোনো সময় ধাতুর মতো আচরণ করে আবার কোনো সময় অধাতু, অধাতুর মতো অপধাতু আচরণ করে বলা তাদের কি বলা হয়? অর্ধধাতু বা অপধাতু বলা হয়। সংজ্ঞা মুক্ত করতে হবে। আবার আধুনিক সংজ্ঞা অনুযায়ী যে সকল মৌল কোনো সময় ইলেকট্রন ত্যাগ করে কোনো সময় ইলেকট্রন গ্রহণ করে একই কথা। তাদেরকে অপধাতু বলা হয়। যেমন সিলিকন, ঠিক আছে? সিলিকন বা জার্মানিয়াম। সিলিকনের শেষ কক্ষপথে কয়টা? 4টা। যে যা শেষ কক্ষপথে 8টা বা 4টা থাকে। 8টা 4টা থাকবে। 8টা থাকলে নিষ্ক্রিয় ধাতু, ও নিবে না। নিবেও না, দিবেও না। যাদের 8টা থাকবে তারা তো নিষ্ক্রিয়। 4টা যাদের থাকবে ওইটা। যাদের 4টা থাকবে তারা হলো কি? তো খালি 1-2টার মনে আছে স্যার। অনেক কয়টা আছে। অনেক 30-এর মধ্যে তো বেশি নাই। আস্তে আসো যে শেপ এর সংজ্ঞা সূত্র মানে আছে, নিউমোনিক্স আছে, আমি তোমাদের শিখাই দিব পরে। দেখো, পর্যায় সারণীর যে কোনো একটি পর্যায়ের লক্ষ্য করলে দেখা যাবে যে বাম থেকে মৌলগুলো ধাতু, বামের মৌলগুলো কি? ধাতু। মাঝের মৌলগুলো হলো অর্ধধাতু বা অপধাতু এবং ডানের মৌলগুলো কি? অধাতু। বুঝছো? ডানে তো অনেকগুলাই মৌল আছে, কোনটা ধরবো? মানে এটা বলছে কথার কথা যে এদিকের গুলো কি হবে? ধাতু, যদি এদের কম ইলেকট্রন। আর এই যে মাঝের কিছু মৌল আছে এগুলো হলো এই যে কালার দিয়ে বোঝা গেছে অপধাতু। অপধাতু। খালি এই কয়টা অপধাতু, এগুলো খেয়াল করে দেওয়া দরকার তো। এখন আর এইগুলা কি বলতো? বাকি সবই কি? অধাতু। অধাতু। বুঝতে পারছো? ওই কয়টা অপধাতু না রাখায় তো ভালো ছিল।
সৃষ্টিকর্তা বানাই দিছে, তুমি কেমন সৃষ্টিকর্তা মানে তো মানুষ তো বেশি মানুষ পারে না। বানাইছে? হ্যাঁ এগুলো তো আল্লাহ, প্রকৃতির কোনো কিছু মানুষ বানাতে পারে? এগুলো মানুষ আবিষ্কার করছে, হ্যাঁ বানাইছে তো আল্লাহ। বেরিলিয়াম সিলিকন দেখো। এটা দাগও দেয় নাই শালা। তাহলে বুঝতে পারছো? ওকে, এখন দেখো এই বিষয়টা যদি আমি এখন ওই আগের বিষয়টাতে বলি আর কি, তাহলে গ্রুপ ভিত্তিক আমরা শিখলাম। কি ভিত্তিক শিখলাম? মানে পর্যায় ভিত্তিক শিখলাম। গ্রুপ ভিত্তিক বিষয়টা কি? আগের মধ্যে সিস্টেমটাই বলি, আগের সিস্টেমটাই আসলো। তার মানে যার শেষ কক্ষপথে ইলেকট্রন বেশি থাকবে, হ্যাঁ একটু বেশি মানে একই গ্রুপের ক্ষেত্রে আমি তাহলে কোন দেখবো? এই যে এগুলো দেখবো, যেহেতু এগুলো অধাতু, মনে করো ফ্লোরিন এবং ক্লোরিন দেখি, ঠিক আছে? হ্যাঁ তো মনে করো ফ্লোরিন এবং ক্লোরিনের মধ্যে কার অধাতব ধর্ম বেশি? তাহলে মনে করো যে আমি যদি ধরি এখানে, সাপোজ ধরি আমি যে মনে করো এখানে নিউক্লিয়াস আছে, তাহলে এখানে দুইটা, এখানে কটা হবে? দুইটা। ফ্লোরিন কয়টা বলো তো? 9 না? হাইড্রোজেন তাহলে এটা হয়েছে না? 9 হয়েছে না? বেশি হলো তো, কি হ্যাঁ বলবো? সেটাই তো 7টা হবে না? না ঠিক আছে 9টাই তো 9টা হয়েছে না? ঠিক আছে, তাহলে এটা কিন্তু ফ্লোরিন। শেষ কক্ষপথে কটা ইলেকট্রন? 9টা 9টা। এখন আরেকটা মৌল এখানে লিখলাম, নিয়ন কক্ষপথ দিলাম কটা? 3টা 3টা। এখানে এগুলো পূর্ণ নিশ্চয়গুলো, এখানে কটা দিব? 7টা। আর মনে করবো এখন দুইটা মৌলের মধ্যে কে ইলেকট্রন আগে নেবে বলো তো? এইটা কেন? হ্যাঁ এখানে তো দুইটা কিন্তু আলাদা বিষয়, নেওয়া আর দেওয়া কিন্তু এক না। এখন দেখো নেওয়ার ক্ষেত্রে কে নেবে বলো তো? তার কারণ দেখো ও এখানে তো 7টাই আছে স্যার। এখন দুইটা ক্ষেত্রে 7টা করে। এখন কথা হলো কে নেবে? সবচেয়ে আগে নেবে এখন স্যার, দেখতে হবে যে আগে নেবে এইটা স্যার, কারণ এইটার হলো মানে আকর্ষণ বলটা স্যার হ্যাঁ, তারপর বেশি। দেখো এখানে এইটা হলো এই যে আগে ছাড়বে আর নিয়ে এই হলো কোথায় আগে নেবে? নেবে। হ্যাঁ, নতুন একটা ইলেকট্রন যে নেবে, এখানে একটা নতুন একটা ইলেকট্রন কে আগে নেবে? এই নেবে এখন যে নেবে, নেওয়ার উপর ডিপেন্ড করবে ইলেকট্রনের প্রতি এই নিউক্লিয়াসের আকর্ষণ কতটুকু। আকর্ষণটা হ্যাঁ ওটাই। এখন মনে করে একটা ইলেকট্রন নিয়ে আসবে শেষ আচ্ছা মনে করেন কক্ষপথে, স্যার এটার উপর আকর্ষণ মানে এইটাতে আগে নেবে, তাহলে এটাকে আমরা কি বলবো? মানে দুইটাই তো অধাতু, এখানে দুইজনে নেবে, আলাদাভাবে রাখলে দুইজনে নেবে। হ্যাঁ, কিন্তু- কথা হলো আমরা দুইজনকে কম্পেয়ার করতেছি কে আগে নিচ্ছে। এইটা আগে নিচ্ছে, এখন এটাকে আমরা কি বলবো? এ সক্রিয় অধাতু, মানে সক্রিয় অধাতু মানে মানে আমরা কম্পেয়ার করতেছি যে মনে করো একবার নিচ্ছে এই মূল্য, একবার নিচ্ছে এই মূল্য, টাইম কাউন্ট করতেছি কে কত দ্রুত সময় নিচ্ছে। তা আমরা বলতেছি এ সক্রিয় পদার্থ, আরে একটু ওর থেকে কম সক্রিয় পদার্থ, বুঝছো? ও এটা দ্বারা আমরা কম্পেয়ার করতেছি। এরা তো দুজনে বিক্রি ওইভাবে করবে না, নেওয়া দেওয়া করবে না। এরা যদি, বুঝছো বিষয়টা? ওকে, তাহলে দেখো কারণ হলো যে ইলেকট্রনটা নিয়ে আসবে কোথায়? নিয়ে আসবে দ্বিতীয় কক্ষপথে। হ্যাঁ এখন দ্বিতীয় কক্ষপথের সাথে এর সম্পর্কটা কেমন দেখতে হবে না? হ্যাঁ আকর্ষণ বল একটু বেশি আর এটা কারণ এর সাথে এর দ্বিতীয় কক্ষপথের সাথে এখনো সম্পর্ক করে ভালো। নেন তো। হ্যাঁ, ওটা উল্টা ছিল। দেখো আর এর হলো তৃতীয় কক্ষপথ, তাহলে তৃতীয় কক্ষপথের সাথে সম্পর্ক কি একটু খারাপ না? তাহলে বাহির থেকে আগত ইলেকট্রনের প্রতি কি সম্পর্ক কি হবে? খারাপ হবে। এজন্য দেখো এর প্রতি ইলেকট্রনটা, এর প্রতি আকর্ষণটা একটু কম হবে, আর এর প্রতি আকর্ষণটা বেশি হবে। এই জন্য কে ইলেকট্রন আগে নেবে? ফ্লোরিন না ক্লোরিন? ফ্লোরিন ফ্লোরিন। মানে দ্বারা এটাই তো তাহলে করে বুঝলাম, না ওখানে। এটা বলে না, ওটা আলাদা। ওটা বুঝাইলাম যার কক্ষপথ যত বড় তার আকর্ষণ কম। এখানে দেখলাম যার এটা কক্ষপথ এটা ছোট এটা তো আকর্ষণ কম। এটা আকর্ষণ কম, মানে ওটা আলাদা জিনিস। যে এখানে দেখো গ্রহণ করার ক্ষেত্রে, ওখানে ত্যাগ করার ক্ষেত্রে এটা আলাদা, কি বুঝছো? বলতেছি যে স্যার আল্লাহ জানে। বুঝো নাই? আচ্ছা এইটুকু আগে বুঝো। তার মানে এখানে কি বুঝলাম? এই ইলেকট্রন আগে নেবে, এত নিবে। এই জন্য কি সক্রিয় অধাতু। এরপরে নেবে সে হলো একটু কম সক্রিয়। হ্যাঁ আর ওখানে বলছিলাম ত্যাগ করার কথা বলছিলাম, এখানে কে ত্যাগ করতো? এখানে এ ত্যাগ করতো। হ্যাঁ এই তো ত্যাগ করতো। হ্যাঁ, তাহলে এ হলো সক্রিয় ধাতু, আর এই পার্টিটা ছিল কি? ওটা মানে ত্যাগের ক্ষেত্রে, হ্যাঁ, এটা গ্রহণের এটা ক্ষেত্রে। ত্যাগের ক্ষেত্রে হলে এইটা আর কি সব সক্রিয়, সক্রিয়, আর আর এটা হলো গ্রহণের ক্ষেত্রে গ্রহণের সক্রিয়। ক্ষেত্রে এটা সক্রিয়। বুঝছো? ক্লিয়ার? উল্টো পুল্টো হচ্ছে নাকি? হ্যাঁ স্যার, হ্যাঁ, উল্টো পুল্টো হচ্ছে? মনে রাখতে হবে কিনা। পারবা, এই বুঝে পড়বা তাহলে হবে, বই রিডিং করলে বুঝবা। তার মানে এই যে বুঝতেছি তাহলে কি একই পর্যায়ের, একই দেখো আমরা জানি একই পর্যায়ে, তাহলে বাম থেকে ডান দিকে গেলে কি হয়? অধাতব ধর্ম হ্যাঁ বৃদ্ধি পায়, তাই না? একটু মারতেছে। এবং একই গ্রুপের উপর থেকে নিচের দিকে আসলে কি হবে? অধাতব ধর্ম কমবে না বাড়বে? মানে একই গ্রুপের বাড়বে। উপর থেকে নিচে গেলে কমে যাবে, কমবে তো। তার সাইজ বড় হয়ে যায়, আকর্ষণ কমে যায়। অর্থাৎ নিচের থেকে উপর দিকে বাড়বে, হ্যাঁ। ঠিক আছে? উল্টা, বুঝতে পারছো? নিচের দিকে আসলে তো সাইজ বড় হয়ে যাচ্ছে, মানে কি আকর্ষণ কমবে না ইলেকট্রনের প্রতি? হ্যাঁ। ইলেকট্রন নিতে যাবে না, তার মানে এদের বেশি। বুঝতে পারছো? ক্লিয়ার? দেখে বোঝা যায় না? ওকে, তাহলে আমরা শিখলাম। এখন হলো পরমাণুর আকারটা, এটা দুটো পরে
আকারটা পড়াই পরের দিন একটু বাইরে আকারটা অনেক বড় সত্য। না একটু বুঝালি বুঝবো পড়াবো না আজকে আর বেশি হয়েছে হ্যাঁ, ঘুম ধরতেছে আমার। বেশি কেমনে হলো দুইটা জিনিস পড়ালাম শুধু দুটো জিনিস পড়াতে অনেক টাইম লাগলো না বিস্তারিত পড়ছি তো এটা পড়ি চল একটুকে পড়ি আসলে হ্যাঁ ওটুকে পড়ি স্যার থাক। আর এটা তো এইগুলা তো এটা কি সেদিন করাইছেন আপনি ওই যে বিভিন্ন গ্রুপে উপস্থিত মৌলগুলোর বিশেষ নাম? কোনটা এই যে এটা বিশেষ আমি বিস্তারিত পড়াইনি শুধু নামগুলো মুস্ত করেছি শুধু একটু করে করেন না, মানে এগুলো কি পড়াইছেন? পড়াইছি হ্যাঁ পড়াইছি ওগুলো এগুলো তো পড়াইছেন, কি সেদিন পড়াইছেন না এমনি দেখাই? পড়াইছি না